আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, সবাই কেমন আছো? আমি এসেছি আজ এইচএসসি ম্যাট্রিক্স বিষয়ে কথা বলবো। তার আগে কিছু কথা আছে। যারা ইতিপূর্বে 2026 এসএসসি ব্যাচে পরীক্ষা দিয়েছো তাদেরকে উদ্দেশ্য করেই আমার আজকের ক্লাস। যারা 27-এ পরীক্ষার্থী তারাও অবশ্য আমার ক্লাসটা দেখে অবশ্যই বেসিক স্ট্রং করতে পারবে। আর যারা 26-এর এসএসসি পরীক্ষার্থী তারা ইতিপূর্বে হয়তো অনেক কিছু জেনে ফেলেছে, যেহেতু সামনে পরীক্ষা। তো আমার ক্লাসটা 28 এবং 27 এসএসসি এইচএসসি 2027 এবং 28 যারা আছে তাদেরকে উদ্দেশ্য করে এই ক্লাসটি। তো যারা এসএসসি 26-এর ব্যাচ ছিল তাদেরকে উদ্দেশ্যে কিছু বলি। যেহেতু পরীক্ষা শেষ হয়েছে অনেক আগে, দীর্ঘদিন যাবৎ পড়ালেখার পরে একটা পরীক্ষা হয়েছে, পরীক্ষার পরে অবশ্যই একটা রিল্যাক্স মোডে যাওয়ার জন্য বা ঘোরাফেরা, আড্ডা, অনেক কিছু অবশ্য প্ল্যান থাকে। তো যাই হোক, সব মিলিয়ে পরীক্ষা শেষের পরে হয়তো দেখা যায় সবার যেগুলো ইচ্ছা ছিল আড্ডা দেওয়া, ঘোরাঘুরি করার বিভিন্ন প্ল্যান যেগুলো ছিল অবশ্যই হয়েছে। আমার মনে হয় এখন সময় এসেছে পড়ালেখা ফিরে আসা। তো এখন কথা হচ্ছে, আমরা অবশ্য অনেকেই আমরা যারা টিচার আছি, যদি কোনো স্টুডেন্টকে কোশ্চেন করা হয়, যদি একটা ক্লাসে যদি ওপেন একটা ক্লাসে যদি জিজ্ঞেস করা হয়, স্টুডেন্টকে ইন্ডিভিজুয়ালি যদি জিজ্ঞেস করা হয় তোমার ভবিষ্যৎ প্ল্যান কি, ভবিষ্যতে কি করতে চাও, তো আমি যেটা দেখেছি ম্যাক্সিমাম স্টুডেন্ট বলে যে স্যার আমরা তো ভেবে দেখি নাই, স্যার কি হবে জানি না, স্যার ভবিষ্যতে ভেবে দেখবো। অ্যাকচুয়ালি আসলে ব্যাপারটা এমন হয় না। আমার মনে হয় প্রত্যেকটা স্টুডেন্টের উচিত একটা গোল, লক্ষ্য ফিক্সড করা। যারা এসএসসি পরীক্ষা দিয়েছো তারা অবশ্যই দেখা যাচ্ছে জানো যে পরীক্ষার রেজাল্টটা কেমন হতে পারে, হয়তো বা কাছাকাছি ফলাফল হতে পারে, এদিক সেদিক সামান্য একটু হতে পারে, বাট তাদের প্রত্যেকেরই কিন্তু অবশ্যই একটা গোল ফিক্স করার এখনই সময়। তুমি কোথায় যেতে চাচ্ছ, কোথায় যাবা, ভবিষ্যতে কি করবা, তুমি ভবিষ্যতে বাংলাদেশকে কি দিবা, তুমি জীবনে কি অর্জন করবা, এই টোটালি কিন্তু অবশ্যই ডিপেন্ড করছে তোমাদের চিন্তা ভাবনা, গোলের উপরে। আমরা যখন কোনো কাজ করি তখন কিন্তু অবশ্যই চিন্তা ভাবনা করে কাজ করি। কথায় আছে, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই কি আমাদের কাজটা করার আগে বা পড়ালেখা শুরু করার আগে যে কাজটা করা উচিত, আমাদের গোল ফিক্স করা উচিত। এখানে যারা অবশ্য দেখা যাচ্ছে স্ট্রং, খুবই ভালো রেজাল্টের প্রত্যাশী, অনেকেই দেখা যাচ্ছে ইঞ্জিনিয়ারিং টার্গেট করবে, অনেকে মেডিকেল টার্গেট করবে, অনেকে ঢাকা বিশ্ববিদ্যালয়, তাছাড়া বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় যেগুলো আছে সেগুলোতে টার্গেট করে পড়ালেখা শুরু করে, অনেকে মেডিকেলের জন্য খুবই চেষ্টা করে। তারপরে দেখা যাচ্ছে চেষ্টার উপরে বেসিস করে তারা বিভিন্ন স্টুডেন্ট বিভিন্ন জায়গাতে বসে ভর্তি হয়ে তার লাইফে কি করবে সেটা ফিক্স করে। তো যেহেতু অনেক ঘোরাঘুরি হয়েছে, এখন পড়ালেখাতে ফিরে আসতে হবে, তার আগে অবশ্য আমাদেরকে চিন্তা ভাবনা করতে হবে যে আমি বুয়েটে চান্স পাবো কি, মেডিকেলে ভালো করবো বা কি করব। সব কিছুর মূলে যেটা টার্গেট করতে হবে এইচএসসি ফলাফল। তোমার এইচএসসি ফলাফলের উপরে ডিপেন্ড করে তুমি অনেক কিছু হতে পারো। তোমার অবশ্য ভবিষ্যৎ চিন্তা ভাবনা করেছো, তুমি অবশ্য যেটা করবা সেখান থেকে অবশ্য দেখাচ্ছে অন্যটা তো চলে যেতে পারো। সো সামনে হচ্ছে ফার্স্ট কি এইচএসসি এক্সাম, তারপর হচ্ছে মেডিকেল। সো দুইটা বিষয় আমাদেরকে মাথায় রাখতে হবে। আমাদের প্রথমত অবশ্য যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে এইচএসসি পরীক্ষার ফলাফলের উপরে অবশ্য আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। আর দ্বিতীয়ত হচ্ছে অ্যাডমিশন বিষয়ে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। সো এখন আমরা যখন পড়ালেখা শুরু করব, যেহেতু সবে শুরু করেছি, এখনো ফলাফল এইচএসসি ফলাফল দেয় নাই, 26-এর এসএসসি যারা পরীক্ষা দিয়েছে তাদের ফলাফল এখনো হয় নাই, ভবিষ্যতে হয়তো কিছুদিনের মধ্যে ফলাফল হয়ে যাবে। তারপরে বিভিন্ন কলেজে ভর্তি হবে, তারপরে হয়তো দেখেছে পড়ালেখা শুরু করবার চিন্তা ভাবনা করেছো। সো আমার মনে হয় অত সময় ওয়েস্ট করা কোনো যৌক্তিক কোনো কাজ হবে বলে আমার মনে হয় না। তো আজকে ক্লাসটা নিয়ে এসেছি শুধুমাত্র এইচএসসি 26 এবং 27 ব্যাচের জন্য। তারা অবশ্যই আমার ক্লাসটা দেখলে আশা করি বেসিকটা খুবই স্ট্রং হবে। আমি বলে রাখি, আমি শুধুমাত্র ম্যাথ ক্লাস নিচ্ছি, শুধুমাত্র ম্যাথ বলে কথা না, প্রত্যেকটা সাবজেক্টের বেসিক নিয়েই পড়ার চেষ্টা করবা। তাহলে সে ভবিষ্যতে কি হয়, যখন তুমি অ্যাডমিশনের সময় যাও তখন খুব অল্প সময় তোমাকে পুরো সিলেবাস কভার করে কিন্তু পরীক্ষা দেওয়া লাগে। বাট যদি আমাদের বেসিকটা স্ট্রং থাকে তাহলে সেক্ষেত্রে হয়তো দেখা যাচ্ছে আমাদের তখন বেশি প্রবলেম হয় না। সো অবশ্যই আমরা চেষ্টা করব বেসিক সহ সিলেবাস কভার করা। তো এইচএসসি যারা অবশ্য ভর্তি হবে ভবিষ্যতে, বা 26 ব্যাচে যারা আছে বা 27 ব্যাচে যারা 26 ব্যাচ এসএসসি ব্যাচ যারা শেষ করেছো তারা অবশ্য এইচএসসি পরীক্ষা দিবা 28-এ। সো অবশ্য তোমাদের ব্যাচ হচ্ছে 28 এবং
যারা এখন ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ারে অবশ্য মানে সেকেন্ড ইয়ারে যাচ্ছে তারা হচ্ছে পরীক্ষা দেবে 27-এ। সো 27 এবং 28 ব্যাচ নিয়েই আমার ক্লাসটা শুরু হবে। আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলছি সেটা হচ্ছে ম্যাথমেটিক্স। ম্যাথ খুবই একটা ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট। এটা অবশ্য অনেকে মেন সাবজেক্ট করে, কেউ ফোর্থ সাবজেক্ট করে। অন্য একটা ভিডিওতে অবশ্যই ভর্তির যখন সময় আসবে তখন অবশ্যই মেন করলে কি হয়, ফোর করলে কি হয়, সেই বিষয় নিয়ে অবশ্য আমরা পরবর্তীতে আলোচনা করব। বাট আজকে আমি আলোচনা করব ম্যাথমেটিক্সের প্রথম পত্রর প্রথম অধ্যায় নিয়ে। প্রথম পত্রর প্রথম অধ্যায় হচ্ছে ম্যাট্রিক্স। ম্যাট্রিক্স এই চ্যাপ্টার হচ্ছে আমাদের কাছে, বিশেষ করে যারা 28 ব্যাচের পরীক্ষার্থী আছে, স্টুডেন্ট আছে, তাদের কাছে একেবারেই নতুন। বাট যারা 27 ব্যাচের পরীক্ষার্থী অবশ্যই তারা ইতিমধ্যে এই চ্যাপ্টারটা অবশ্যই কমপ্লিট করা হয়েছে। তারপরেও আমি ক্লাসটা নিচ্ছি, দয়া করে আমার ক্লাসটা একটু করে দেখবা তো কতটুকু সেখান থেকে বেনিফিটেড হচ্ছ, কতটুকু সেখান থেকে তুমি মানে বেসিক মানে কভার করতে পারছো। সো প্রথমত অবশ্যই আমি শুরু করতে যাচ্ছি ম্যাট্রিক্স। চ্যাপ্টারের নাম কি? ম্যাট্রিক্স। যারা 28 ব্যাচের আছে তাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ, যারা 27 ব্যাচের আছে তাদের জন্য গুরুত্বপূর্ণ। এখন আসি তাহলে ম্যাট্রিক্স। ম্যাট্রিক্স কাকে বলে পড়বো, ম্যাট্রিক্সের হচ্ছে ক্যাটাগরিগুলো পড়বো, ম্যাট্রিক্স দিয়ে কি কি হতে পারে, পরীক্ষাতে কেমন কোশ্চেন হতে পারে, এমসিকিউ এ কেমন কোশ্চেন হতে পারে, বিস্তারিত অবশ্য আমরা ইনশাআল্লাহ আলোচনা করব। প্রথমত অবশ্য কি আমরা চ্যাপ্টারের নামটা একটু লিখে নিই। চ্যাপ্টারের নাম হচ্ছে ম্যাট্রিক্স। ম্যাট্রিক্স ম্যাট্রিক্স সরি, আমরা অবশ্য যেটা বলছিলাম ম্যাট্রিক্স। ম্যাট্রিক্স ম্যাট্রিক্স তাহলে যারা 28 ব্যাচে আছো তারা ইতোমধ্যেই একটা চ্যাপ্টারের নাম জেনে গেছো। ম্যাথ চ্যাপ্টারের নাম কি? ম্যাট্রিক্স। তোমরা হয়তো দেখা যাচ্ছে যখন ভর্তি হবা, কলেজে ভর্তি হবা, তারপরে হয়তো বই কিনবা। বাট আমার মনে হয় যেন অবশ্য আপাতত এখন বই টই যদি থাকে তো ভালো, না থাকলেও কোনো সমস্যা নেই। আমি যেভাবে ক্লাস করাচ্ছি এইভাবে অবশ্য যদি কন্টিনিউয়াসলি ক্লাস করতে থাকো তাহলে ইনশাআল্লাহ অবশ্য ভালো কিছু হবে। আর যদি বই কিনতে হয়, স্যাররা হয়তো বা রেফার করবে, হয় অক্ষরপত্র হতে পারে, অথবা কিতাব উদ্দিনের হতে পারে, অথবা লেকচার পাবলিকেশনের হতে পারে, যে কোনো একটা বই হতে পারে। বাট আমাদের অবশ্য মূল টার্গেট থাকবে কি বেসিক নিয়ে কাজ করা। সো প্রথমত আছে কি ম্যাট্রিক্স। তাহলে ম্যাট্রিক্স কাকে বলে সেটা আমাদেরকে জানতে হবে। কি জানতে হবে? ম্যাট্রিক্স কাকে বলে। ম্যাট্রিক্স কাকে বলে প্রথমত হচ্ছে কি ম্যাট্রিক্স কাকে বলে এটা জানতে হলে আমাদেরকে আগে একটা ম্যাট্রিক্স লিখে নিই। সাপোজ একটা ম্যাট্রিক্স A ইকুয়াল হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9। এই হচ্ছে একটা ম্যাট্রিক্স। তাহলে এখানে যদি আমরা দেখে থাকি তাহলে অবশ্যই এখানে কতগুলো নাম্বারকে আমরা কিছু সারি এবং কিছু কলাম অনুযায়ী কি করেছি, সাজিয়ে লিখেছি। তাহলে ম্যাট্রিক্সের ডেফিনিশনটা আমরা এখান থেকে করতে পারি। ম্যাট্রিক্সের ডেফিনিশনটা আমরা এখান থেকে করতে পারবো। ম্যাট্রিক্স তাহলে কিছু সংখ্যা বা কিছু মানকে সুনির্দিষ্টভাবে, কিছু সংখ্যা বা কিছু তথ্যকে সুনির্দিষ্টভাবে সারি এবং কলাম বরাবর সুনির্দিষ্টভাবে সাজিয়ে লেখাকে ম্যাট্রিক্স বলে। তাহলে ম্যাট্রিক্স কাকে বলে? আমি আবার বলি, ম্যাট্রিক্স কাকে বলে? কিছু কোনো মানে কতগুলো তথ্য বা নাম্বারকে সুনির্দিষ্টভাবে সারি এবং কলাম, সুনির্দিষ্টভাবে সারি এবং কলাম অনুযায়ী সুবিন্যস্ত ভাবে সাজিয়ে লেখাকে ম্যাট্রিক্স বলে। তাহলে প্রথমত অবশ্য কি হচ্ছে কি, ধরি ম্যাট্রিক্স A। তাহলে A হচ্ছে কি একটা ম্যাট্রিক্স। ম্যাট্রিক্সের তথ্যগুলো কি দেওয়া আছে? 1 2 3 4 5 6 7 8 9। তাহলে এইখানে একটা আমরা কি পেয়েছি? একটা ম্যাট্রিক্স পেয়েছি। তাহলে অবশ্য ম্যাট্রিক্স কাকে বলে এইটুকু কি ক্লিয়ার হয়েছে? আমি আবারও রিপিট করে বলছি, কোনো কিছু কতগুলো তথ্য অথবা নাম্বারকে সারি এবং কলাম অনুযায়ী সুবিন্যস্তভাবে সাজিয়ে লেখাকে ম্যাট্রিক্স বলে। তাহলে ম্যাট্রিক্সের ডেফিনিশন যখন আমরা করেছি তখন অবশ্যই কি বলেছি? সারি এবং কলামের কথাটা উল্লেখ আছে। কি আছে? সারি এবং কলাম। তাহলে এখন আমাকে বুঝতে হবে কি সারি কাকে কোনটা এবং কলাম কোনটা। তাহলে সারি বলতে গেলে রো বোঝায়। তাহলে রো কে অবশ্য আমরা প্রকাশ করে থাকি আর দ্বারা, এবার কলামকে অবশ্য কি দ্বারা প্রকাশ করে থাকি? আমরা সি দ্বারা। কলাম বলতে গিয়ে কি কলাম। তাহলে এখন এখানে যদি দেখে থাকি তাহলে এটা হচ্ছে কি প্রথম সারি। একটু বিস্তারিত অবশ্য আলোচনা হবে, একটু ক্লাসটা লং হবে, দয়া করে ক্লাসটা না টেনে দেখার চেষ্টা করবা। তাহলে এটা হচ্ছে কি প্রথম সারি, এটা হচ্ছে কি দ্বিতীয় সারি,
এইটা হচ্ছে তৃতীয় সারি। সারিকে আমরা r দ্বারা প্রকাশ করে থাকি, তাহলে এটা হচ্ছে r1, এটা হচ্ছে r2, এটা হচ্ছে r3। তাহলে এই সারি বলতে গেলে কি শুধু কি এ ভ্যালু না, অবশ্য এই যে একটা সারি আছে, একটা লম্বা লাইন যেটা দেওয়া আছে 1 2 3 নিয়ে কিন্তু একটা সারি, 4 5 6 নিয়ে একটা সারি, 7 8 9 নিয়ে একটা সারি। তাহলে অবশ্য এখানে আমরা কয়টা সারি পেয়েছি? তিনটি সারি পেয়েছি। এখন আসলে তাহলে কলাম, কলামকে অবশ্য আমরা কি দ্বারা, এটা হচ্ছে প্রথম কলাম, এটা হচ্ছে দ্বিতীয় কলাম, এটা তৃতীয় কলাম। কলামকে সি দ্বারা প্রকাশ করা হয়ে থাকে, তাহলে এটা হচ্ছে C1 C2 C3। আমরা কি বুঝতে পেরেছি? তাহলে এখন কথা হচ্ছে আমরা এখান থেকে যে তথ্যগুলো পেয়েছি, ম্যাট্রিক্স কাকে বলে, ম্যাট্রিক্সের সারি কোনগুলো হয়, ম্যাট্রিক্সের কলাম কোনগুলো হয়, এইগুলোকে বলা হচ্ছে ম্যাট্রিক্স। এখন আসি এই যে সারি এবং কলাম যেগুলোকে লেখা হয়েছে, এইটা দ্বারা এটাকে কি বলা হচ্ছে? ম্যাট্রিক্স। ম্যাট্রিক্স এ বলা হচ্ছে, এটাকে এ ম্যাট্রিক্স বলা হচ্ছে। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 যে উপাদানগুলো আছে, এখানে যে নাম্বারগুলো দেওয়া আছে, এগুলোকে কি বলে সেগুলোর একটু পরিচয় নিয়ে নিই। এগুলোকে বলা হচ্ছে এক একটা উপাদান। কি উপাদান? আমরা যখন সেটের ম্যাথ করেছি তখন অবশ্য সেটের ভিতরে কি হচ্ছে 1 2 3 যদি থাকে, তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই কি 1 একটা উপাদান, 2 একটা উপাদান, 3 একটা উপাদান, সবগুলোকে আমরা উপাদান ধরেছি। সেম ভাবে ম্যাট্রিক্সের ক্ষেত্রে 1 2 3 4 5 6 7 8 9 প্রত্যেকটা হচ্ছে কি আমাদের এক একটা উপাদান। তাহলে এখন কথা হচ্ছে a একটি উপাদান, 1 একটি উপাদান, 2 একটি উপাদান, 3 একটি উপাদান। এইখানে অবশ্য তাহলে অবশ্য কয়টি উপাদান আছে? 9টি উপাদান আছে। আচ্ছা ঠিক আছে, 9টি উপাদান আছে। এখন হচ্ছে ভুক্তি। ভুক্তি কোনগুলো? ভুক্তি যদি বলা হয় সেখানে অবশ্য দেখা যাচ্ছে কি দেওয়া আছে? ভুক্তি। ভুক্তি বলতে যেটা বোঝায়, এই যে প্রথম সারি যেটা দেওয়া আছে, এই সকলটাকে নিয়ে বলা হচ্ছে ভুক্তি। এই হচ্ছে একটা ভুক্তি, এই হচ্ছে একটা ভুক্তি। তাহলে অবশ্য দেখা যাচ্ছে আমাদের 1 2 3 একটা কি হচ্ছে? একটা ভুক্তি পাওয়া যাচ্ছে। তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই ভুক্তিটা খুব বেশি ইম্পর্টেন্ট না, কিন্তু কথা হচ্ছে ম্যাট্রিক্স কাকে বলে, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। তাহলে অবশ্য আমরা একটা ডেফিনেশন শিখেছি, ম্যাট্রিক্স কাকে বলে, ম্যাট্রিক্সের সারি কোনগুলো হয়, ম্যাট্রিক্সের কলাম কোনগুলো হয়, ম্যাট্রিক্সের সারিকে কি দ্বারা প্রকাশ করা হয়ে থাকে, ম্যাট্রিক্সের কলামকে কি দ্বারা প্রকাশ করা হয়ে থাকে, এই বিষয়গুলো অন্ততপক্ষে ক্লিয়ার হয়েছে। এরপরে আসে তাহলে অবশ্য ম্যাট্রিক্স যেটা পেয়েছি আমরা অবশ্য ধরে নিয়েছি A ইকুয়াল টু একটা ম্যাট্রিক্স, বাট ম্যাট্রিক্সের তো একটা সাধারণ একটা আকার তো থাকবে, সেটা নিয়ে অবশ্য আমরা এখন একটু কাজ করব। তাহলে কি এখন আমরা কি করব? ম্যাট্রিক্সের সাধারণ আকার। 2 নম্বরে আমরা যেটা করব, ম্যাট্রিক্সের সাধারণ আকার। সাধারণ আকার আমরা বলতে পারি জেনারেল ফর্ম অফ ম্যাট্রিক্স। তাহলে এখন কথা হচ্ছে আমরা কিভাবে লিখতে পারি এটাকে? এটাকে আমরা কি লিখব? এ আই জে। এইগুলো কিন্তু খুবই মোস্ট ইম্পর্টেন্ট, এগুলো অবশ্য খুবই গুরুত্ব সহকারে দেখবা। এইগুলো যদি কোনো কনফিউশন থাকে, যদি কোনো প্রবলেম মনে হয়ে থাকে, অবশ্যই তুমি কমেন্ট বক্সে জানিয়ে দিবা। এর পরবর্তী ক্লাসে অবশ্যই তোমরা সলভ পেয়ে যাবে। তো এইখানে অবশ্য পরবর্তী ক্লাস খুব জলদি পেয়ে যাবা। আমরা হয়তো পরবর্তী ক্লাসে অনুশীলনীতে যেগুলো দেওয়া আছে, এক্সারসাইজ যেগুলো দেওয়া আছে, সেগুলো নিয়ে আলোচনা করব। তার পরবর্তী ক্লাসে ওয়ান শট ম্যাট্রিক্সে যতগুলো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আছে, এমসিকিউ আছে, সবগুলো নিয়ে আলোচনা হবে। ইভেন প্রত্যেকটা প্রবলেম সলভ করবে ইনশাআল্লাহ। তাহলে এখানে এ আই জে দেওয়া আছে, এখানে কি দেওয়া আছে? এ আই জে। আমি হঠাৎ করে কিন্তু বসে এ দিয়েছি, আই দিয়েছি, জে দিয়েছি। আমি আবারও বলছি, যারা 28 ব্যাচের পরীক্ষার্থী থাকবে বা 28 ব্যাচের থাকবে, তাদের কাছে এই ম্যাট্রিক্স খুবই নতুন। এই ম্যাট্রিক্স মনে হয় আজকে প্রথম নাম শুনেছো, এমন হতে পারে। সো অবশ্যই তোমরা একটু ভালো করে বোঝার চেষ্টা করবা। আমরা এর আগে একটা ম্যাট্রিক্স ধরেছিলাম কি ক্যাপিটাল এ, বাট এখন আমরা কি লিখেছি? এ ইকুয়াল আই জে লিখেছি। এ আই জে। তাহলে আই এবং জে এর কাজ কি?
আই এবং জে দ্বারা কি বোঝাচ্ছে সেটা একটু আমাদের আগে বুঝতে হবে। তাহলে এখন আসি, এই যে আই জে, আইটাকে আমরা সারি সংখ্যা বলতে পারি, জেটাকে কলাম সংখ্যা বলতে পারি। আইকে কি বলছি? সারি, আই ফর সারি, সারি। আচ্ছা, রো এটাকে অবশ্য আমরা কি দ্বারা? আর দ্বারা প্রকাশ করতে পারি। আর সিটা হচ্ছে কি? কলাম, কলামকে সি দ্বারা প্রকাশ করতে পারি। তাহলে সেই ক্ষেত্রে এখন কথা হচ্ছে, দেখো আই যে লেখার তো একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্যগুলো হচ্ছে, প্রথমত অবশ্য আমি যেটা লিখব এটা ইকুয়াল এ অন অন। এ অন অন কেন লিখেছি? প্রথম সারির প্রথম উপাদান লিখেছি। একটা ম্যাট্রিক্সের প্রথম সারির প্রথম উপাদানকে এ অন অন লিখতে পারি। আই এর মান কত? এখানে 1, জে এর মান কত? 1। যেহেতু এখানে হচ্ছে i ইকুয়াল টু 1, জে ইকুয়াল 1, তাহলে অবশ্য আমরা এখানে কি পেয়েছি? এ অন অন। পরেরটা কত হচ্ছে? এ অন 2। i এর মান 1, জে এর মান কত? 2। i এর মান সব জায়গাতে 1 ধরা হয়েছে, কারণ কি? এখানে অবশ্য আমরা প্রথম সারি নিয়ে কাজ করছি, এ অন এন ধরে নিলাম। তাহলে এখানে হচ্ছে কি? প্রথম সারি, এখানে প্রথম সারি, এখানে প্রথম সারি, এখানে প্রথম সারি। বাট এটার ক্ষেত্রে কি? পরেরটা আমি আগে বলেছি যেটাকে কি রিপ্রেজেন্ট করে? কলাম সংখ্যা রিপ্রেজেন্ট করে। এটা দেখো প্রথম কলাম, দ্বিতীয় কলাম, তৃতীয় কলাম, n তম কলাম। এরপর আসি দ্বিতীয় সারি, প্রথম কলাম, দ্বিতীয় সারি, দ্বিতীয় কলাম, দ্বিতীয় সারি, তৃতীয় কলাম, দ্বিতীয় সারি, n তম কলাম। এরপরে হচ্ছে ডট ডট দিয়ে আমরা চলে আসি এ এম 1, m তম সারির প্রথম কলাম, m তম সারির দ্বিতীয় কলাম, m তম সারির তৃতীয় কলাম, m তম সারির n তম কলাম। এইখানে যেটা লেখা আছে এটাকে বলা হচ্ছে জেনারেল ফর্ম অফ ম্যাট্রিক্স বা ম্যাট্রিক্সের আকার। তাহলে এখন কথা হচ্ছে, আমাদের যদি কখনো এইভাবে বলা হয় যে এইখানে এর মান 2 2 বলতে কি বোঝাচ্ছে, তাহলে সেক্ষেত্রে আমরা কি বলবো? এইটা হচ্ছে দ্বিতীয় সারির দ্বিতীয় উপাদান। যদি বলা হয় এ 3 3 বলতে গেলে কি বোঝাচ্ছে? এটা তৃতীয় এম 3 বলতে গেলে কি বোঝাচ্ছে? তাহলে এম, তো এম তম সারির 3 তম কলাম। তাহলে অবশ্য আমরা কি আই এবং জে কিভাবে বসাতে হবে সেটাকে আমরা বুঝতে পেরেছি। এখন আসি, তাহলে অবশ্য আমাদের এটা কি হচ্ছে? m ইনটু n। আমরা কখনো এটাকে m ইনটু n বলবো না। এইটার কাজ কি? এইটাকে বলা হচ্ছে মাত্রা বা ক্রম। একটা ম্যাট্রিক্সের মাত্রা বা ক্রম। এখানে কি বলা হচ্ছে? m বাই n, m বাই n। mটা কি? সারি সংখ্যা, nটা কি? কলাম সংখ্যা। তাহলে আমরা দেখেছি প্রথমে যেটা বোঝাচ্ছে সেটা সারি বোঝাচ্ছে, তারপরটা কলাম বোঝাচ্ছে। এখন আসি, তাহলে অবশ্য এইটার কাজ কি? তোমার সাপোজ একটা ম্যাট্রিক্স দিয়ে বলতে পারি এটার ক্রম নির্ণয় করো, ক্রম নির্ণয় করো, মাত্রা নির্ণয় করো, ঘাত নির্ণয় করো, পাওয়ার নির্ণয় করো। সবগুলোই হচ্ছে কি? আমার এখানে যেটা দেওয়া থাকবে সেটা। আমরা কিছুক্ষণ আগে একটা ম্যাথ লিখেছিলাম যে a ম্যাট্রিক্স ইকুয়াল 1 2 3 4 5 6 7 8 9। তাহলে এইখানে বসে দেখো আমার সারি আছে কয়টা? 3টা। এই যে 1 2 3, তাহলে 3 সারি। কলাম হচ্ছে কয়টি? 1 2 3, 3টা কলাম। তাহলে এর পাওয়ার হচ্ছে কত ঘাত? 3/3। ক্রম কত? 3/3। তাহলে এখন অবশ্য অর্ডার, এটাকে অবশ্য অর্ডারও বলা হয়ে থাকে। অর্ডার বা ক্রম তো একই কথা। তাহলে এখন কথা হচ্ছে আমরা অর্ডার বা মাত্রা কিভাবে পাই সেটাও কিন্তু অবশ্য আমরা ইতিমধ্যে জেনে গেছি। এরপরে হচ্ছে কি? দেখো ম্যাট্রিক্সের ক্লাসিফিকেশন দেখব। ম্যাট্রিক্স কয় প্রকার নির্দিষ্টভাবে বলাটা আসলে কঠিন, কিন্তু ম্যাট্রিক্স অনেক প্রকার হতে পারে, সেই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করব। তাহলে ম্যাট্রিক্সের প্রকারভেদ, ম্যাট্রিক্সের প্রকারভেদ। ম্যাট্রিক্সের প্রকারভেদ, ক্লাসিফিকেশন অফ ম্যাট্রিক্স। তাহলে প্রথমত যেটা আসছে সেটা হচ্ছে সারি ম্যাট্রিক্স। সারি ম্যাট্রিক্স
সারি ম্যাট্রিক্স কি? যে ম্যাট্রিক্সের শুধুমাত্র একটা সারি নিয়ে ম্যাট্রিক্স তৈরি হবে। সাপোজ আমরা ধরতে পারি a on a on 2 a on 3 আপ টু হচ্ছে a on n। তাহলে এইখানে বসে দেখা যাচ্ছে শুধুমাত্র একটাই সারি দেওয়া আছে। এইটা যদি একটা ম্যাট্রিক্স হয়ে থাকে, শুধুমাত্র একটা সারি নিয়ে যদি একটা ম্যাট্রিক্স হয়ে থাকে, আমি আবারও বলছি শুধুমাত্র যদি একটি সারি নিয়ে একটা ম্যাট্রিক্স হয়ে থাকে তখন সেটাকে বলা হচ্ছে সারি ম্যাট্রিক্স। তাহলে এইটার ক্ষেত্রে বসে আমাদের অর্ডার বা ক্রমটা কেমন হবে? আমাদের সারি কয়টি? একটি, কলাম কত? n সংখ্যক, 1 ভাগ n এটার কলাম। এরপরে আসে কি? কলাম ম্যাট্রিক্স। কলাম ম্যাট্রিক্স এটা কি হচ্ছে? দেখো a on a on 2 up to a on n। তাহলে এখানে সারি সংখ্যা এবং কলাম সংখ্যা বা ক্রম কত হবে? এখানে অবশ্য আমরা কি কলাম বুঝতে পারছি কয়টা? 1 2, সরি একটু আমার ভুল হয়েছে, on 2 n on। তাহলে এখানে কত হচ্ছে? সারি হচ্ছে n সংখ্যক, কলাম হচ্ছে 1। তাহলে কলাম কয়টি? একটি। এখানে সারি কয়টি? একটি। যদি একটি ম্যাট্রিক্স শুধুমাত্র সারি অথবা শুধুমাত্র একটি কলাম নিয়ে যদি গঠিত হয় বা তার আকার যদি শুধুমাত্র একটি সারি বা একটা কলামের মধ্যে সীমাবদ্ধ থাকে, তখন যে ম্যাট্রিক্স হয় সেটাকে বলা হচ্ছে, যদি সারি ম্যাট্রিক্স সারি নিয়ে ম্যাট্রিক্স হয়ে থাকে তাহলে সারি ম্যাট্রিক্স, কলাম নিয়ে গঠিত হলে কলাম ম্যাট্রিক্স। এছাড়াও আছে কি? আমাদের অনেকগুলো ম্যাট্রিক্স আছে। যেমন প্রথমত হচ্ছে আমরা যদি দেখি তাহলে সেক্ষেত্রে হচ্ছে আয়ত ম্যাট্রিক্স বলতে পারি আমরা। তাহলে অবশ্যই এখানে ম্যাট্রিক্সগুলো একটু পরিষ্কার করে দেই, যেহেতু বোর্ডটা খুব বেশি বড় না, অল্প ছোট একটু বোর্ড, এর মধ্যে যেহেতু অনেক কিছু লেখা লাগবে। 3 নম্বরে আসছে কি? আয়ত ম্যাট্রিক্স। আয়ত ম্যাট্রিক্স। আয়ত ম্যাট্রিক্স যদি হয়ে থাকে তাহলে অবশ্য আয়তক্ষেত্র কাকে বলে সেটা অবশ্য আমরা অহরহ ম্যাথ করেছি আয়ত ম্যাট্রিক্স, আয়ত নিয়ে, আয়তক্ষেত্র নিয়ে অনেক ক্ষেত্রফল, তারপরে কর্ণ নির্ণয়, বহুত কিছু নির্ণয় করেছি, পরিসীমা নির্ণয়। সো আমরা কত কিছু না বলে শুধুমাত্র আয়তক্ষেত্রের একটা কনসেপ্ট আমরা মাথায় রাখবো, যে দৈর্ঘ্য এবং প্রস্থ সমান হয় না। দৈর্ঘ্য এবং প্রস্থ সমান হয় না কার? আয়তক্ষেত্রে। আমরা কি লিখেছি? লিখেছি আয়ত ম্যাট্রিক্স। সাপোজ আমার a একটি যদি ম্যাট্রিক্স হয়ে থাকে, তার ক্ষেত্রে আমার মানগুলো যদি এমন থাকে 2 3 5 6 7 9, তাহলে এই হচ্ছে একটা ম্যাট্রিক্স। তাহলে ম্যাট্রিক্সের ক্ষেত্রে সারি সংখ্যা কত? 1 2, দুইটা সারি। কলাম সংখ্যা কত? 1 2 3। সারি সংখ্যা কত? দুইটা। কলাম সংখ্যা কত? তিনটা। 2/3। আমাদের এখানে ক্রম যেটা ছিল, অর্ডার যেটা ছিল, সেই দুটো কি ইকুয়াল হয়েছে? কখনোই না। সারি সংখ্যা কলাম সংখ্যা কি সমান? তাও না। তাহলে অবশ্য কি হচ্ছে? সারি সংখ্যা এবং কলাম সংখ্যা যদি ভিন্ন হয়ে থাকে, সারি সংখ্যা এবং কলাম সংখ্যা যদি ভিন্ন হয়ে থাকে, সারি সংখ্যা এবং কলাম সংখ্যা যদি ভিন্ন হয়ে থাকে, তখন তার যে ম্যাট্রিক্সটা হয় তাকে কি ম্যাট্রিক্স বলা হচ্ছে? আয়ত ম্যাট্রিক্স বলে। তাহলে আয়ত ম্যাট্রিক্স সম্পর্কে অবশ্য আমাদের ধারণা একটা হয়ে গেছে। এরপরে যেটা অবশ্য আমরা করব সেটা হচ্ছে বর্গ ম্যাট্রিক্স। বর্গ ম্যাট্রিক্স। তাহলে বর্গ ম্যাট্রিক্স কাকে বলে সেটা অবশ্য আমরা দেখেছি যখন অবশ্য আমরা পরিমিতি ম্যাথ করেছি, সেখানে বর্গ ক্ষেত্রের ক্ষেত্রে কি করেছি? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করেছি, বর্গক্ষেত্রের পরিসীমা নির্ণয় করেছি, বর্গক্ষেত্রের কর্ণ নির্ণয় করেছি, এই অনেক কিছু নির্ণয় করেছি। তাহলে বর্গের ক্ষেত্রে কি আমরা জানি দুইটা বাহু সমান হয়। তার মানে অবশ্য ম্যাট্রিক্সের সাথে বর্গের যে একটা সম্পর্ক আছে, সম্পর্কটা হচ্ছে কি? যে এখানে সারি এবং কলাম সংখ্যা সমান হবে। আমার এখানে কয়টি সারি ছিল? দুইটা সারি ছিল। কলাম ছিল কয়টি? তিনটা। আমি এইখানে যদি আরেকটা কলাম সারি যদি অ্যাড করে দেই, যে 2 9 0, তাহলে এই হচ্ছে আমার একটা ম্যাট্রিক্স হয়ে যাচ্ছে। তাহলে সারি সংখ্যা কত হচ্ছে? r1 r2, এখানে হচ্ছে কত? r3, এখানে হচ্ছে c1 c2 c3, তাহলে c4 কি? কলাম, r4 হচ্ছে রো। তাহলে এখানে অবশ্য সারি সংখ্যা হচ্ছে 3টা, কলাম সংখ্যা হচ্ছে 3টা। যদি আমাদের কোনো ম্যাট্রিক্সের ক্ষেত্রে সারি সংখ্যা এবং কলাম সংখ্যা সমান হয়,
তখন তাকে কি বলা হচ্ছে সারি সংখ্যা কলাম সংখ্যা যদি সমান হয়ে থাকে তখন সেই ম্যাট্রিক্সকে বলা হচ্ছে বর্গ ম্যাট্রিক্স। কি ম্যাট্রিক্স? বর্গ ম্যাট্রিক্স। কোন ম্যাট্রিক্সের যদি সারি সংখ্যা কলাম সংখ্যা ইকুয়াল থাকে তখন সেটাকে বলা হচ্ছে বর্গ ম্যাট্রিক্স বা স্কয়ার ম্যাট্রিক্স। স্কয়ার ম্যাট্রিক্স। এখন কথা হচ্ছে তাহলে আমাদের এখান থেকে আরেকটা জিনিস পড়ব, সেটা হচ্ছে মুখ্য কর্ণ। কি পড়ব? মুখ্য কর্ণ। এখানে অর্ডার কত হচ্ছে 3/3। তাহলে এখন আমরা যেটা পড়ব সেটা হচ্ছে মুখ্য কর্ণ। মুখ্য কর্ণ। তোমরা চাইলে যখন অবশ্য ক্লাসটা পড়বা এভাবে লিখে লিখে প্রত্যেকটা ক্লাসিফিকেশন আলোচনা করতে পারো, তাহলে সেক্ষেত্রে অবশ্য তোমরা খুব ভালো মতো বুঝবা, খুবই ভালোভাবে এটা আয়ত্ত করতে পারবে। তাহলে মুখ্য কর্ণ বলতে গেলে কি? প্রিন্সিপাল ডায়াগোনাল। তাহলে সেটা কি হচ্ছে? এইখানে যদি আমরা দেখে থাকি যে এইখানে অবশ্য একটা কর্ণ হচ্ছে, আমরা জানি যদি অবশ্য বর্গক্ষেত্র হয়ে থাকে তার জন্য অবশ্যই কি একটা কর্ণ থাকে, বর্গক্ষেত্র ধরে নিলাম আমরা এটা, তাহলে অবশ্য দেখো এখান থেকে যে একটা কর্ণ হয় সেই কর্ণটাকে বলা হচ্ছে মুখ্য কর্ণ, প্রিন্সিপাল ডায়াগোনাল। তাহলে এইটার ক্ষেত্রে ম্যাট্রিক্সের ক্ষেত্রে কি হচ্ছে? মুখ্য কর্ণ কোনগুলো? মুখ্য কর্ণ বলতে গেলে কি হচ্ছে আমাদের মাঝ বরাবর যে একটা কর্ণ হচ্ছে সেটাকে বলা হচ্ছে মুখ্য কর্ণ। তাহলে মুখ্য কর্ণ পড়ানোর উদ্দেশ্যটা কি? অবশ্যই উদ্দেশ্য আছে। মুখ্য কর্ণ পড়ানোর উদ্দেশ্য বলতে গিয়ে আমাদের অনেক সময় বলা হয় একটি ম্যাট্রিক্সকে ম্যাট্রিক্সের ট্রেস নির্ণয় করো। কি? ট্রেস নির্ণয় করো। তাহলে ট্রেস কে আমরা অবশ্য টি আর দ্বারা প্রকাশ করতে পারি। টি আর অফ এ ইকুয়াল মুখ্য কর্ণে যতগুলো উপাদান থাকে সবগুলোর যোগফল। তাহলে 2 + 7 + 0 ইকুয়াল হচ্ছে কত? 9। আমরা খুব সহজেই কিন্তু ট্রেস নির্ণয় করতে পারি। তাহলে ট্রেস নির্ণয় করতে গেলে আমার কি লাগবে? সেক্ষেত্রে অবশ্যই আমার মুখ্য কর্ণ লাগবে। তাহলে সেক্ষেত্রে অবশ্য আমরা একটু রিভিউ দেখি যে আসলে আমরা কি কি পড়েছি। প্রথম থেকে যদি দেখি তাহলে প্রথমত অবশ্য কি পড়া হয়েছে? ম্যাট্রিক্স পড়া হয়েছে। ম্যাট্রিক্স কাকে বলে? ম্যাট্রিক্সের ডেফিনিশন আমরা পড়েছি। এরপরে হচ্ছে কি আমরা কি ম্যাট্রিক্সের সাধারণ আকার কেমন হবে সেটা নিয়ে আলোচনা করেছি। তারপরে আসছে কি ম্যাট্রিক্সের প্রকারভেদ। ম্যাট্রিক্সের প্রকারভেদ যখন পড়া শুরু করেছি তখন অবশ্য দেখা যাচ্ছে অনেকগুলো অবশ্য আমরা ডেফিনিশন অলরেডি পড়ে ফেলেছি, এখনো বেশ কিছু পড়বো। তাহলে কোনগুলো পড়েছে সেটা একটু নিয়ে একটু আলোচনা করি। তাহলে প্রথমত অবশ্য আমরা পড়েছি সারি ম্যাট্রিক্স। সারি ম্যাট্রিক্স কাকে বলে? যে ম্যাট্রিক্সের একটি মাত্র সারি থাকে বা একটি মাত্র সারি নিয়ে যে ম্যাট্রিক্স গঠিত হয় তাকে বলা হচ্ছে সারি ম্যাট্রিক্স। তাহলে কলাম ম্যাট্রিক্স কাকে বলে? যে ম্যাট্রিক্স একটি মাত্র কলাম নিয়ে গঠিত হয় তাকে বলা হয় কলাম ম্যাট্রিক্স। এরপরে হচ্ছে আয়ত ম্যাট্রিক্স। আয়ত ম্যাট্রিক্সের ক্ষেত্রে কি হচ্ছে আমরা দেখেছি যদি সারি সংখ্যা এবং কলাম সংখ্যা অভিন্ন ভিন্ন হয়ে থাকে বা সারি সংখ্যা এবং কলাম সংখ্যা আলাদা আলাদা হয়ে থাকে তাহলে তখন যে ম্যাট্রিক্স গঠিত হয় তাকে বলা হচ্ছে আয়ত ম্যাট্রিক্স। এরপরে আসছে কি বর্গ ম্যাট্রিক্স। বর্গ ম্যাট্রিক্স কাকে বলে? যে ম্যাট্রিক্সের সারি সংখ্যা এবং কলাম সংখ্যা অভিন্ন থাকে, সমান থাকে, একই থাকে, তখন তাকে বলা হয় বর্গ ম্যাট্রিক্স। যখনই বর্গ ম্যাট্রিক্স পেয়েছি তখনই কিন্তু আমরা আরেকটা জিনিস করেছি মুখ্য কর্ণ বা প্রিন্সিপাল ডায়াগোনাল। মুখ্য কর্ণ কেন কাকে বলে? কোন একটা বর্গ ম্যাট্রিক্সের কর্ণ বরাবর যে একটা কর্ণ বরাবর যে উপাদানগুলো থাকে সেগুলোকে বলা হচ্ছে মুখ্য কর্ণ। মুখ্য কর্ণ আমরা কেন পড়েছি? ট্রেস নির্ণয় করার জন্য পড়েছি। কি? ট্রেস নির্ণয় করার জন্য। ট্রেস নির্ণয় করতে হলে কি করতে হয়? ট্রেসকে টি আর অফ এ বলা হয়, এটা কি একটা ম্যাট্রিক্স। তাহলে সেক্ষেত্রে আমাদের মুখ্য কর্ণ যেগুলো পেয়েছি মুখ্য কর্ণগুলোর উপাদানগুলোকে যোগ করলে আমরা কি পাই? ট্রেস নির্ণয় করতে পারি। আমাদের বোর্ডে কিন্তু অলরেডি ট্রেস নির্ণয় করে দেখানো হয়েছে। এখন আসি, ক্লাস তো অনেক নিলাম, বেশ কিছুক্ষণ ক্লাস নিয়েছি। একটা ক্লাস হয়তো দেখা যাচ্ছে তোমরা যখন দেখবা কনসেন্ট্রেশন অবশ্যই ব্রেক হতে পারে, প্রয়োজনে তোমরা থেমে থেমে দেখবা, স্টপ করে দেখবা, তো ওই ক্লাসটা নোট করে দেখবা। শুধু দেখলেই হবে না, এখান থেকে কিছু বেসিক তোমাকে সংগ্রহ করতে হবে। একটা শো টাইমের প্রত্যেকটা টাইমকে তোমরা প্রাধান্য দিয়ে কাজ করবে। এরপরে যেটা আছে তারপরে দেখো স্কেলার ম্যাট্রিক্স। তাহলে প্রথমে পড়বো আমরা কি কর্ণ ম্যাট্রিক্স। কর্ণ ম্যাট্রিক্স, ডায়াগোনাল ম্যাট্রিক্স। কি পড়বো? ডায়াগোনাল ম্যাট্রিক্স।
ডায়াগোনাল ম্যাট্রিক্স বলতে গেলে এই হচ্ছে আমি একটা ম্যাট্রিক্স নিলাম, তো ম্যাট্রিক্স A ইকুয়াল হচ্ছে 1 0 0 0 2 0 0 0 3। এটা কি ম্যাট্রিক্স? 3/3। যেহেতু সারি সংখ্যা এবং কলাম সংখ্যা সমান আছে, তার মানে এটা হচ্ছে একটি বর্গ ম্যাট্রিক্স। কি ম্যাট্রিক্স? বর্গ ম্যাট্রিক্স। তাহলে বর্গ ম্যাট্রিক্স যেহেতু হয়েছে, আমরা অবশ্য দেখেছি যে মুখ্য কর্ণ শুধুমাত্র বর্গ ম্যাট্রিক্সের ক্ষেত্রেই নির্ণয় করা যায়। মুখ্য কর্ণের গুরুত্ব কতটুকু সেটা অবশ্য এখান থেকে আমরা বুঝবো। তাহলে এখন কি হচ্ছে, আমরা দেখো কর্ণ ম্যাট্রিক্স করেছি। কর্ণ ম্যাট্রিক্স, তাহলে কর্ণ ম্যাট্রিক্স কাকে বলে? যে ম্যাট্রিক্সের মুখ্য কর্ণ বাদে সকল উপাদান শূন্য থাকে। যে ম্যাট্রিক্সের মুখ্য কর্ণ বাদে সকল উপাদান শূন্য থাকে তাকে কি বলা হচ্ছে? কর্ণ ম্যাট্রিক্স বলা হয়। কি ম্যাট্রিক্স? কর্ণ ম্যাট্রিক্স বলে। তাহলে কর্ণ ম্যাট্রিক্স কাকে বলে? একটি বর্গ ম্যাট্রিক্সের আগে কিন্তু উল্লেখ করতে হবে বর্গ ম্যাট্রিক্স। বর্গ ম্যাট্রিক্স ছাড়া আয়ত ম্যাট্রিক্সে কখনোই মুখ্য কর্ণ পাওয়া যায় না। কেন যায় না আমি সেটা একটু বলি। সাপোজ যদি আমার ম্যাথে এইভাবে হতো, ম্যাট্রিক্স A ইকুয়াল 1 2 3 4 5 6, তাহলে সেক্ষেত্রে আমরা কোনটাকে মুখ্য কর্ণ ধরবো? এটাকে নাকি এটাকে? একমাত্র বর্গ ম্যাট্রিক্সের ক্ষেত্রেই মুখ্য কর্ণ পাওয়া সম্ভব। তাহলে কর্ণ ম্যাট্রিক্স হতে হলে ম্যাট্রিক্সটাকে প্রথমত কি হতে হয়? আগে বর্গ হতে হয়। এরপরে আসি স্কেলার ম্যাট্রিক্স। স্কেলার ম্যাট্রিক্স। স্কেলার ম্যাট্রিক্স হতে হলে কি হচ্ছে, এই যে মুখ্য কর্ণ দেওয়া আছে, এটা হচ্ছে মুখ্য কর্ণ যেটা দেওয়া আছে, 1 বাদে যে কোনো একটি সংখ্যা হবে, 1 বাদে যে কোনো একটি সংখ্যা হবে এবং তিনটা মানে ইকুয়াল থাকতে হবে, সমান থাকতে হবে। যেমন আমি দেখেছি আমার এখানে 2 আছে, এখানে 2 আছে, এখানে 2 আছে। এইটা তাহলে প্রথমত কি হচ্ছে, কি ম্যাট্রিক্স হচ্ছে দেখে আসি। প্রথমত এটা হচ্ছে কি বর্গ ম্যাট্রিক্স। বর্গ ম্যাট্রিক্স কারণ এটা সারি কলাম সমান আছে। দ্বিতীয়ত হচ্ছে দেখা যাচ্ছে মুখ্য কর্ণ বাদে সকল উপাদান 0 দেওয়া আছে। কি ম্যাট্রিক্স করেছি আমরা? কর্ণ ম্যাট্রিক্স। তাহলে দ্বিতীয়ত এটা হচ্ছে কর্ণ ম্যাট্রিক্স। এইগুলো খুবই ভালো করে পড়বা, কারণ এগুলো হচ্ছে তোমার এমসিকিউ এর জন্য মোস্ট ইম্পর্টেন্ট। তৃতীয়ত হচ্ছে এটা কি ম্যাট্রিক্স? স্কেলার ম্যাট্রিক্স। স্কেলার ম্যাট্রিক্স। স্কেলার ম্যাট্রিক্স কাকে বলে? মুখ্য কর্ণের সকল উপাদান সমান, 1 ব্যতীত যে কোনো সংখ্যা সমান হবে এবং বাকি উপাদান কি হবে? শূন্য হবে। তাকে বলা হচ্ছে স্কেলার ম্যাট্রিক্স। আরো একটা ম্যাট্রিক্স করব, অভেদ ম্যাট্রিক্স বা একক ম্যাট্রিক্স বা ইউনিট ম্যাট্রিক্স। ম্যাট্রিক্স বা আইডেন্টিটি ম্যাট্রিক্স বা আইডেন্টিটি ম্যাট্রিক্স। তাহলে এই ম্যাট্রিক্সটা কখন হচ্ছে, দেখো এই ইকুয়াল যদি আমার ম্যাট্রিক্সটা এমন হয় যে 1 0 0 0 1 0 0 0 1, আমরা যদি দেখি তাহলে এই ম্যাট্রিক্সের ভিতরে কি কি আছে? প্রথমত হচ্ছে কি বর্গ ম্যাট্রিক্স। বর্গ ম্যাট্রিক্স। দ্বিতীয়ত কি হচ্ছে? কর্ণ ম্যাট্রিক্স। তৃতীয়ত হচ্ছে স্কেলার ম্যাট্রিক্স। স্কেলার ম্যাট্রিক্স দেওয়ার অবশ্য আসলে ঠিক হবে না, একক ম্যাট্রিক্স বা আইডেন্টিটি ম্যাট্রিক্স। আইডেন্টিটি ম্যাট্রিক্স থেকে আমরা আই দ্বারা প্রকাশ করে থাকি। আই এখানে হচ্ছে কি 3, কারণ হচ্ছে কি এটা 3/3। তাহলে আইডেন্টিটি ম্যাট্রিক্স হতে গেলে কি কি শর্ত মানতে হবে সেটা একটু দেখে আসি। প্রথমত হচ্ছে কি বর্গ ম্যাট্রিক্স হতে হবে। বর্গ ম্যাট্রিক্স কেন হতে হবে? আমার কি দরকার? মুখ্য কর্ণ দরকার, তার জন্য অবশ্য বর্গ ম্যাট্রিক্স হতে হবে। এরপর আসছে কি কর্ণ ম্যাট্রিক্স। কর্ণ ম্যাট্রিক্সটা কি?
মুখ্য কর্ণ বাদে সকল উপাদান 0 হলে তখন তাকে বলা হচ্ছে কি কর্ণ ম্যাট্রিক্স। তাহলে কর্ণ ম্যাট্রিক্সের কন্ডিশন এটা মানে। আইডেন্টিটি ম্যাট্রিক্স বলতে গেলে মুখ্য কর্ণের সকল উপাদান কি হতে হবে 1 হতে হবে, তাহলে সেটাকে বলা হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স বা অবেজ ম্যাট্রিক্স বা একক ম্যাট্রিক্স বা ইউনিট ম্যাট্রিক্স। এই হচ্ছে আমাদের কিছু কিছু ম্যাট্রিক্স। এরপর হচ্ছে কি শূন্য ম্যাট্রিক্স। আরো একটা কি পাচ্ছি শূন্য ম্যাট্রিক্স। শূন্য ম্যাট্রিক্স বা নাল ম্যাট্রিক্স। শূন্য ম্যাট্রিক্স কাকে বলা হচ্ছে যার সকল উপাদান 0 থাকবে। শূন্য ম্যাট্রিক্স এই যদি এটা হয়ে থাকে তাহলে অবশ্যই এটা সমান হচ্ছে কত 0। শূন্য ম্যাট্রিক্স বা নাল ম্যাট্রিক্স। আমরা তাহলে মোটামুটি ভাবে অনেকগুলো ডেফিনেশন পড়েছি। ডেফিনেশনগুলো আরেকবার রিভিউ করব। তাহলে অবশ্যই আমার মনে হয় যেন অবশ্যই বোর্ডটা ক্লিন করে দেওয়া উচিত। তোমরা একটু ধৈর্য ধরে নোট করে করে বসে এই ম্যাথগুলো একটু সলভ করো। এইগুলো হচ্ছে ম্যাথগুলো না, অ্যাকচুয়ালি দেখা যাচ্ছে এগুলো হচ্ছে ম্যাথের বেসিক। এইগুলো যদি জানা থাকে তাহলে অবশ্যই দেখা যাচ্ছে ভবিষ্যতে আমাদের কোনো সমস্যা হবে না। এমসিকিউ বা সিকিউ প্রত্যেক ক্ষেত্রে কিন্তু অবশ্য আমরা খুব ইজিলি এটাকে অবশ্য দেখতে পারবো বা সলভ করতে পারবো। এখন আরো কিছু বিষয় আছে যে বিষয়গুলো আমাদের ম্যাট্রিক্সের বেসিক হিসেবে আলোচনা করা হয়। ক্লাস একটু লং হবে, তারপরেও তোমরা ধৈর্য ধরে একটু দেখার চেষ্টা করবা। আমি যেহেতু ক্লাসটা একটু ধৈর্য ধরে নিচ্ছি, সেক্ষেত্রে অবশ্যই তোমরা ধৈর্য ধরে একটু দেখবা, আশা করি উপকৃত হবা। শূন্য ম্যাট্রিক্স যেহেতু হয়ে গেছে, এইখানে দেখা যাচ্ছে আমরা ক্লাস কি কোর্স করেছি সেটা যদি দেখতে হয় তাহলে অবশ্য কি প্রথমত যেটা আসছে সেটা হচ্ছে ম্যাট্রিক্স কাকে বলে। ম্যাট্রিক্সের সাধারণ আকার, ম্যাট্রিক্সের প্রকারভেদের মধ্যে আছে সারি ম্যাট্রিক্স, কলাম ম্যাট্রিক্স, আয়ত ম্যাট্রিক্স, বর্গ ম্যাট্রিক্স, মুখ্য ম্যাট্রিক্স, তারপরে কর্ণ ম্যাট্রিক্স, স্কেলার ম্যাট্রিক্স, তারপরে আইডেন্টিটি ম্যাট্রিক্স, শূন্য ম্যাট্রিক্স। এখানে দেখো অনেকগুলো পড়েছি। এইগুলোকে অবশ্য আমরা এখন ক্লিন করে দেব। তোমরা যখন পড়বে তখন অবশ্যই এগুলো লিখে লিখে পড়বে। তাহলে অবশ্য আমরা আজকে যে চ্যাপ্টারটা শুরু করেছি, এই চ্যাপ্টারের নাম কি? অবশ্যই ম্যাট্রিক্স। আমার ক্লাসে কার কতটুকু, কে কোথা থেকে দেখতেছো সেটা দেখবা, কে কতটুকু বেনিফিটেড হচ্ছে সেটা নিজেকে প্রশ্ন করে বুঝবা। আর আমার ক্লাসে যদি কখনো কোনো কোশ্চেন থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবা, আমি পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ সলভ করব। হ্যাঁ, এখন আসি যে প্রতিসম ম্যাট্রিক্স কাকে বলে বা সিমেট্রিক ম্যাট্রিক্স। তার আগে আমরা বলবো ট্রান্সপোজ ম্যাট্রিক্স। কি ম্যাট্রিক্স? ট্রান্সপোজ ম্যাট্রিক্স। ট্রান্সপোজ ম্যাট্রিক্স যদি করতে হয় তাহলে অবশ্য আমাদেরকে দেখা যাচ্ছে কি ট্রান্সপোজ ম্যাট্রিক্স বা পক্ষান্তর ম্যাট্রিক্স। পক্ষান্তর ম্যাট্রিক্স এই ম্যাট্রিক্সটা কিভাবে করব? সাপোজ আমার এ যদি একটা ম্যাট্রিক্স 2 3 5 2 3 5 7 8 1 9 2 4 এই হচ্ছে আমার একটা ম্যাট্রিক্স দেওয়া আছে। কি দেওয়া আছে? ম্যাট্রিক্সের ডেফিনিশন যেহেতু আমরা পড়েছি তাহলে অবশ্যই বুঝতে পেরেছি এখানে আমার কি দেওয়া আছে, অবশ্যই ম্যাট্রিক্স দেওয়া আছে। ট্রান্সপোজ বলতে গেলে আমাদের অবশ্য কি এ ম্যাট্রিক্সের উপর একটা টি থাকবে। কি থাকবে? টি। টি ফর ট্রান্সপোজ। যখন ট্রান্সপোজ হবে তখন আমাদের কাজ হচ্ছে সারিকে কলাম করা এবং কলামকে সারি করা। যেমন এখানে হচ্ছে কি এটা হচ্ছে 2 3 5 আমার একটা সারি, 7 8 9 7 8 1 একটা সারি, 9 2 4 একটি সারি। তাহলে এখন আমাদের কাজ কি? এগুলোকে কলাম করতে হবে, যেহেতু পক্ষান্তর করতে হবে। আমরা যে ডেফিনিশনটা পড়েছি আগেই হেডলাইন দেওয়া হয়েছে ট্রান্সপোজ ম্যাট্রিক্স, পক্ষান্তর ম্যাট্রিক্স। পক্ষান্তর ম্যাট্রিক্সের পক্ষান্তর কিভাবে হবে? 2 3 5 আগে ছিল সারি, এখন হয়েছে কলাম। তারপরে আছে কত? সারি, আমাদের হবে কত? কলাম। এখানে কত হচ্ছে? 9 2 4। এটাকে বলা হচ্ছে ট্রান্সপোজ ম্যাট্রিক্স। ট্রান্সপোজ ম্যাট্রিক্স, এটাকে কি বলা হচ্ছে? ট্রান্সপোজ ম্যাট্রিক্স। তাহলে সমঘাতী ম্যাট্রিক্সটা আমরা এখন পড়ে নেই। সমঘাতী ম্যাট্রিক্স অবশ্য সমঘাতী ম্যাট্রিক্স এগুলো যেগুলো দেওয়া আছে এগুলো পরে আমরা আরো বিস্তারিত আলোচনা করব। শুধুমাত্র এখানে এটাই রাখবো যে
এ একটি ম্যাট্রিক্স, একে যদি স্কয়ার করা হয় তাহলে এ ম্যাট্রিক্সটাই হয়। সাপোজ এই যদি একটা ম্যাট্রিক্স হয়ে থাকে, এটাকে যখন আমরা বর্গ করব তখন অবশ্য সেম ম্যাট্রিক্সটি হবে। এটাকে বলা হচ্ছে সমঘাতী ম্যাট্রিক্স। শূন্যঘাতী ম্যাট্রিক্স বলতে গেলে শূন্যঘাতী ম্যাট্রিক্স, শূন্যঘাতী ম্যাট্রিক্স, তাহলে সেটার ক্ষেত্রে কি হয়, এই যদি একটা ম্যাট্রিক্স হয়ে থাকে এটাকে বর্গ করলে শূন্য হয়। এইগুলো অবশ্য যখন আমরা গুণের নিয়মটা শিখবো, ম্যাথ করবো, তখন অবশ্যই বিষয়গুলো আলোচনা করবো। কিন্তু আরেকটা বিষয় আমরা আলোচনা না করলেই না, সেটা হচ্ছে প্রতিসম ম্যাট্রিক্স এবং বিপ্রতিসম ম্যাট্রিক্স। কি লিখবো? প্রতিসম ম্যাট্রিক্স। প্রতিসম ম্যাট্রিক্স। তাহলে প্রতিসম ম্যাট্রিক্স কি? যদি কোনো একটা ম্যাট্রিক্সকে আমরা ট্রান্সপোজ করি, সাপোজ a ইকুয়ালস 1 0 0 1, এইটাকে যদি আমরা ট্রান্সপোজ করি তাহলে কি হবে? ট্রান্সপোজ 1 0 আবার 0 1, এটাই হচ্ছে। তাহলে অবশ্য আমরা কি বলতে পারি, এটাকে a ট্রান্সপোজ করে পেয়েছি, কিন্তু দুইটা তো সমান, এটা সমান হচ্ছে আমরা লিখতে পারি a ট্রান্সপোজ ইকুয়াল a। যদি কোনো ম্যাট্রিক্সকে, আরেকটু ভালো করে বুঝবা, যদি কোনো ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করার পরেও, রক্ষান্তর করার পরেও কোনো পরিবর্তন না হয়ে সেই ম্যাট্রিক্সটাই হয়, তাহলে সেই ম্যাট্রিক্সকে বলা হচ্ছে প্রতিসম ম্যাট্রিক্স বা সি ম্যাট্রিক্স। প্রতিসম ম্যাট্রিক্স বা সি ম্যাট্রিক্স। আরেকটা হচ্ছে, তাহলে অন্যটা কি হচ্ছে? বিপ্রতিসম ম্যাট্রিক্স। বিপ্রতিসম ম্যাট্রিক্স, স্কিউ সি ম্যাট্রিক্স। এটা হচ্ছে সাপোজ a ইকুয়াল যদি আমার এমন হয়ে থাকে -1 0, তাহলে এটাকে অবশ্য দেখাচ্ছে ক্যালকুলেশন করলে একটা ম্যাট্রিক্স আচ্ছা তাহলে বিপ্রতিসম ম্যাট্রিক্স বা স্কিউ সি ম্যাট্রিক্সের एग्जांपलটা আমরা অবশ্য বই থেকে দেখে নেব। এইখানে কথা হচ্ছে আমরা এটাকে ট্রান্সপোজ করলে যদি এখানে একটা মাইনাস আসে, ট্রান্সপোজ করার পরে যদি এখানে একটা মাইনাস আসে, তাহলে সেটাকে বলা হচ্ছে স্কিউ সি ম্যাট্রিক্স বা বিপ্রতিসম ম্যাট্রিক্স। সাপোজ আমরা a ইকুয়াল টু, আমরা এটা ধরলাম -1 1 0 0 1, এটাকে ধরলাম। এটাকে যদি এখন কথা হচ্ছে -1, ট্রান্সপোজ করলে অবশ্য কি হচ্ছে বই থেকে দেখতে হবে এটা। আচ্ছা, এটা অবশ্য আমরা বই থেকে অবশ্য দেখে নেব স্কিউ সি ম্যাট্রিক্সের একটা एग्जांपल কি। জাস্ট অবশ্য আমাদের এখানে ডেফিনেশনটা করলেই হবে। তাহলে অবশ্য আমরা প্রতিসম পড়লাম, বিপ্রতিসম পড়লাম, তারপরে হচ্ছে ম্যাট্রিক্সের ক্লাসিফিকেশন পড়লাম, অনেক পড়েছি। ডেফিনেশন মনে হয় এর বাইরে আর না পড়লেও হয়, এখান থেকে এটুকু পড়লেই যথেষ্ট। এখন আসি, তাহলে অবশ্য আমরা ম্যাথ বা অনুশীলনী ম্যাথগুলো কিভাবে করব, কোন টাইপের ম্যাথগুলো হতে পারে বা কেমন ভাবে ম্যাথগুলো হয়, সেই বিষয়গুলো নিয়ে অবশ্য আমরা একটু আলোচনা করব। প্রথম কথা বলতে গেলে অবশ্য আমাদের যেটা হয়, ম্যাট্রিক্সের যোগ থাকে, গুণ থাকে, ভাগ করার প্রয়োজন হয় না, এগুলোই থাকে আর কি। তাহলে যোগের ক্ষেত্রে কি হবে, গুণের ক্ষেত্রে কি হবে, সেই বিষয়গুলো নিয়ে অবশ্য আমাদের একটু আলোচনা করতে হবে। তাহলে প্রথমত আসছে কি, ম্যাট্রিক্সের যোগ। আমাদের সাপোজ ধরে নিলাম যে a ম্যাট্রিক্স ইকুয়াল টু হচ্ছে 2 3 4 5 এবং b ইকুয়াল 3 2 0 9। যদি a ইকুয়াল টু এত এবং b ইকুয়াল টু এত হয়, তাহলে a প্লাস b ইকুয়াল টু হয়।
a প্লাস বি ইকুয়াল হোয়াট। তাহলে আমরা কি লিখবো সমাধানের ক্ষেত্রে? সমাধান এখানে কি লিখবো? দেওয়া আছে a সমান এত, b সমান এত, এবার a প্লাস b কত হচ্ছে 2 3 4 5 প্লাস 3 2 0 9। তাহলে এখন একটু কথা বলে নেই, এইখানে যদি অর্ডারের কথা বলা হয় তাহলে এটা কত 2/2 অর্ডারের ম্যাট্রিক্স, এটা হচ্ছে 2/2 অর্ডারের ম্যাট্রিক্স। আমাদের যোগ করার যে নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী আমরা অবশ্য একটা জিনিস খুবই ভালো করে মাথায় রাখবো, সেটা হচ্ছে ম্যাট্রিক্স যে দুইটা যোগ করব বা বিয়োগ করব, ম্যাট্রিক্সের যোগ অথবা বিয়োগ যদি করতে হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই দুইটা ম্যাট্রিক্সের কি হতে হবে, এখানে অর্ডার বা ক্রম যেটা আছে সেই দুটো অবশ্যই ইকুয়াল হতে হবে, আদারওয়াইজ যোগ বা বিয়োগ করা সম্ভব না। তাহলে সেক্ষেত্রে প্রথমত আমরা ম্যাট্রিক্স দেখে নেব যে অর্ডার কি দেওয়া আছে 2/2 দেওয়া আছে, এখানেও 2/2 দেওয়া আছে, তাহলে অবশ্যই আমাদের যোগ বা বিয়োগ করা সম্ভব। তাহলে যোগগুলো কিভাবে করব? এখানে পজিশন বাই পজিশন, অবস্থান বাই অবস্থান, যে অবস্থান আছে সেই অবস্থানে কোন ম্যাট্রিক্সের সাথে যোগ হবে। যেমন 2 হচ্ছে কি প্রথম উপাদান, এখানে হচ্ছে কি প্রথম উপাদান হচ্ছে 2 প্লাস 3, বা 3 আর সাথে কত হচ্ছে 2। আচ্ছা 4 এর জায়গায় কত আছে 0, তাহলে 4 প্লাস 0। তারপর 5 এর জায়গায় কত আছে 9, তাহলে 9। তাহলে এইটাকে অবশ্য দেখা যাচ্ছে একটা ম্যাট্রিক্স পাচ্ছি। তাহলে এটাকে ক্যালকুলেশন করলে কত হচ্ছে 5, এখানেও হচ্ছে 5, এখানেও 4, এখানে কত হচ্ছে 14। তাহলে এইখানে দেখো একটা ম্যাট্রিক্স পেয়েছি। এখানে অবশ্য কোশ্চেন হচ্ছে এটার আমরা কত হচ্ছে অর্ডার পাচ্ছি 2/2। তাহলে একটা জিনিস আমাদের ক্লিয়ার হয়েছে, আমরা যদি কোনো ম্যাট্রিক্সের যোগ বা বিয়োগ করে থাকি, তাহলে এই ম্যাট্রিক্স যে দুটো দেওয়া থাকবে এই দুটার অর্ডার বা ক্রম কিন্তু সমান থাকতে হবে। তাহলে সেক্ষেত্রে অবশ্যই আমাদের অর্ডার বা ক্রম সমান যদি থাকে তাহলে যোগ বা বিয়োগ করার পরে অবশ্যই একটা ম্যাট্রিক্স পাবো। ম্যাট্রিক্সের কিন্তু নির্দিষ্ট কোনো মান থাকে না, যদি ম্যাট্রিক্সের নির্দিষ্ট মান নির্ণয় করতে হয় তাহলে সেটা হচ্ছে ডিটারমিনেন্ট। আমরা অবশ্য প্রথম অধ্যায়ের দ্বিতীয় পার্ট যেটা দেওয়া আছে 1.2, তো সেখানে অবশ্য ডিটারমিনেন্ট করব বা ম্যাট্রিক্সের নির্দিষ্ট মান নির্ণয় করব। তাহলে এখন দেখা যাচ্ছে আমরা কি যোগ করে একটা মান পেয়েছি, এই মানটা কত পেয়েছি, একটা ম্যাট্রিক্স পেয়েছি। এই ম্যাট্রিক্সের অর্ডারও দেখো অবশ্য আগের ম্যাট্রিক্সের অর্ডারের সমান হয়েছে কিনা, অবশ্যই তিনটার ক্ষেত্রে ইকুয়াল হবে। তাহলে হয়তো আমি বোঝাতে পেরেছি যে ম্যাট্রিক্সের যোগগুলো কিভাবে হয়, ম্যাট্রিক্সের যোগ বিয়োগ যোগগুলো কিভাবে করতে হয়। এখানে অবশ্য অর্ডার যদি 3/3 হতো সেই টাইপের অবশ্য ম্যাথ আমরা আগামী দিন করব ইনশাআল্লাহ। আজকে আমরা একটা সংক্ষেপে একটা জিনিস দেখবো, সেটা হচ্ছে কি বিয়োগ। যদি বিয়োগ থাকতো, যদি আমাদের এখানে a মাইনাস b হতো তাহলে সেভাবে তখন কি করতাম, তাহলে এখানে কি হয়ে যেত মাইনাস হয়ে যেত, এখানেও মাইনাস, এখানেও মাইনাস, এখানেও মাইনাস, এখানেও কি মাইনাস হয়ে যেত। তাহলে এবার এখানে কত হতো, তাহলে -1, এখানে কত হবে 1, এখানে হচ্ছে কত 4, এখানে কত হচ্ছে -4। এটা হচ্ছে কি বিয়োগ। আমাদের সেম কাজ, যোগ এবং বিয়োগের ক্ষেত্রে একই নিয়ম, শুধুমাত্র প্লাসের জায়গায় প্লাস হবে, মাইনাসের জায়গায় মাইনাস হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, তাহলে মোটামুটি ভাবে আমরা অবশ্য একটা অধ্যায়ের বেসিক যতটুকু জানার প্রয়োজন ছিল সেগুলো হয়তো আমরা জেনেছি, শেষ করেছি। এখন কথা হচ্ছে আমার ক্লাসটা কেমন, কে কোথা থেকে দেখছো, আমার ক্লাসটা তোমাদের কাছে কেমন মনে হচ্ছে সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দেবা। আর তো আমি একটা ক্লাস শেষ করেছি, বাট আমার পরিচয়টা এখনো দিই নাই। আমার পরিচয়টা আমি আগে দিই। আমি মোহাম্মদ আব্দুল লতিফ বাচ্চু, আমি একটা কলেজের লেকচারার হিসেবে আছি। আমি ক্লাস নিচ্ছি চাঁপাইনবাবগঞ্জ থেকে, চাঁপাইনবাবগঞ্জ সদর। আমার অনলাইন কোর্স বা অফলাইন কোর্স উভয়ই থাকতে পারে, উভয়ই আছে। এখন অবশ্য অনলাইন এখনো শুরু করি নাই, ইনশাল্লাহ আগামী মাস থেকে শুরু করব। তো সেক্ষেত্রে যারা আমার অফলাইন বা অনলাইনে আগ্রহী তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবা। আমার কন্ট্যাক্ট নাম্বার অবশ্যই আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তাছাড়া অবশ্য আমার সাথে কমেন্টে অবশ্য যোগাযোগ করলে আমি অবশ্য যোগাযোগ করব। তারপরেও আমার ফোন নাম্বারটা অবশ্য, আমার পেজ আছে, ফেসবুক পেজ বাচ্চু ম্যাথ কেয়ার, আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে বাচ্চু ম্যাথ কেয়ার। এখানে অবশ্য ফেসবুকে সার্চ দিলে আমার সাথে কন্ট্যাক্ট করা যাবে। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আর চেষ্টা করবা নিজের লক্ষ্য ঠিক রেখে পড়ালেখা সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার। এখন আর বাসায় বসে থাকার সময় নেই, সামনের দিকে এগিয়ে যেতে হবে। সবাই আমার জন্য দোয়া করবা। আল্লাহ হাফেজ।